আচ্ছা, তো এখন অডিও কানেক্ট হয়েছে। আমরা এখন আমাদের চ্যাপ্টার এটা শুরু করে দেই, ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। জাওয়াদ বলছিল যে ওর আগের কারশফস ল এর একটু ভুলে গেছিল, তো ওই জিনিসটা জাওয়াদ আসলে পরে দেখানো হবে। ইএমএফ আচ্ছা এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স এর তোমাদের যে গ্রুপে ভিডিও দিছিলাম, দেখছিলা? ওয়েডনেসডে তে যে ভিডিও দিছিলাম, না ভাই, এটা দেখা হয়নি। ভিডিওগুলো তো দেখা লাগবে। হ্যাঁ ভাই, দেখে ফেলবো। ওগুলো না দেখলে পরে তো এখন আজকে ক্লাসের তো এটা ভিডিও দেখলে পরেই আরো আগে থেকে জানা থাকতো যে আসলে কি নিয়ে পড়বো আমরা। তো এখন আচ্ছা বেসিক্যালি যেই কাজটা হয়, হ্যাঁ, কি হয় যে আমাদের পাওয়ার সাপ্লাই যেটা থাকে, মনে করো এই যে আমাদের একটা সেল দিলাম, এখন এই সেলের ইএমএফ, ঠিক আছে? আচ্ছা ভাই, তার আগে একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে গিয়ে কথা বুঝতেছি না, আমরা একটু তো জোরে বলতে হবে। একটা কোশ্চেন ছিল, যেটা হচ্ছে কি আমি জানুয়ারিতে পরীক্ষা দিব না, হ্যাঁ, তো ওটার জন্য রেজিস্ট্রেশন তো নভেম্বরে, তো এখানে মক টক কিভাবে নিব তুমি? তখন তো ইহাব খুলে দিবে। ইহাব এটা সেপ্টেম্বরের সময় খুলে দিবে, ও আচ্ছা। বিকজ অলরেডি অক্টোবরে যারা এক্সাম দেবে ওদের রুটিনও দিয়ে দেওয়া হয়েছে। সো তাহলে পরে পরীক্ষা তো হবেই। তো পরীক্ষা যদি হয় তো তার মানে সেন্টারও খুলতে হবে এন্ড মক হবে, বুঝছো? বুঝছি, বাট প্যান্ডেমিক তো শেষ হলো না, মানে লকডাউন টকডাউন এসব। কি কি বুঝি নাই, টাইম লিমিট? টাইম লিমিট মানে লকডাউন আর প্যান্ডেমিক, এগুলো তো শেষ হলো না, মানে এগুলো তো এখনো আছে তাহলে। ওগুলা এখন ওই সেফটি প্রিকশন নিয়ে মনে করে চালাইতে হবে আর কি। যারা ইহাবে আসবে তারা ওখানে ক্লাস করবে, যারা ইহাবে আসতে পারবে না তাদের জন্য এরকম ইহাবের লেকচারটা ভিডিও করে দেন আবার আপলোড করে দিতে হবে। বুঝছি। আচ্ছা, তো তাহলে যেটা বলতেছিলাম যে দেখো, মনে করো এটা হলো আমাদের সার্কিটটা। এখন ইএমএফ অফ দা পাওয়ার সাপ্লাই, হ্যাঁ, পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ টা হলো 6 ভোল্টস। সো এখন সার্কিটে তো অন্য কোনো কম্পোনেন্ট নাই, আছে শুধু একটাই রেজিস্টর আছে। তো তাহলে রেজিস্টরের একারি কি করার কথা ফেরদৌস? রেজিস্টরের একারি পুরো 6 ভোল্ট পাওয়া যাওয়ার কথা না? Yes, sir. কিন্তু সারপ্রাইজিংলি কি দেখা যায় যে when we actually attach a voltmeter across the component, হ্যাঁ, এই ভোল্টমিটারটা অ্যাটাচ করে আমরা দেখলাম কি আমাদের এখানে ভোল্টমিটারের রিডিং আসতেছে 5.7 ভোল্ট আর 5.8 ভোল্ট, যে পুরো 6 ভোল্ট আমাদের রিডিং আসতেছে না। তো তার মানে কি আমাদের ভোল্টমিটার কি নষ্ট? আমাদের ভোল্টমিটার নষ্ট না, আমাদের ভোল্টমিটার ঠিকই রিডিং দিতেছে। তো তাহলে বাকি 0.3 ভোল্ট কোথায় গেল? এই জিনিসটা আমাদের একটা কোয়েশ্চেন, যে আমাদের পাওয়ার সাপ্লাই দেওয়ার ক্যাপাবিলিটি আছে 6 ভোল্ট। সো তাহলে পরে আমাদের কম্পোনেন্ট তো সার্কিট আর কেউ নাই, যদি একটাই কম্পোনেন্ট থাকে তারই তো পুরা ভোল্টেজটা পাওয়ার কথা বা পুরা পাওয়ার সাপ্লাইয়ের ইএমএফ টা পাওয়ার কথা। কিন্তু সে পুরা ইএমএফ টা কখনো পায় না, অলওয়েজ একটু কম আসে আমাদের রিডিংটা। এটা রিজনটা কি? এটা রিজন হলো আমাদের ব্যাটারি বা সেল, সেল অ্যাকচুয়ালি কি দিয়ে বানানো থাকে? আমাদের কেমিক্যালস দিয়ে বানানো থাকে। যে আমরা ও লেভেলসে থাকতে সময় একটা জিনিস পড়ে আসছো না ফেরদৌস, যে ব্যাটারির ভিতরে কি এনার্জি স্টোর করা থাকে? কেমিক্যাল এনার্জি, তাই না? যে কেমিক্যাল এনার্জি অফ দ্য ব্যাটারি ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। তো এখন এই যে ব্যাটারির ভিতর যে এত এত কেমিক্যাল আছে, তো এখন ওই কেমিক্যাল গুলির ভিতর দিয়ে যখন নাকি ইলেকট্রন ফ্লো করতে নেয়, যে ব্যাটারি তো সে তার ভোল্টেজটা, সে তার ম্যাক্সিমাম ভোল্টেজ কত? 6 ভোল্ট ভোল্টেজ সে সাপ্লাই করতেছে। কিন্তু ব্যাটারির ভিতরে যে কেমিক্যাল গুলি আছে, ওই কেমিক্যালস গুলির ভিতর দিয়ে পাস করতে সময় সে কি করতেছে? কেমিক্যাল গুলির সাথে কোলাইড করবে না ইলেকট্রন গুলা? তো এই কেমিক্যালস গুলির সাথে কোলাইশন করে করে কি করতেছে? ব্যাটারির ভিতরেই সে কিছু একটা ভোল্টেজ ইউজ আপ করে ফেলতেছে। হ্যাঁ, যে ব্যাটারি ঠিকই 6 ভোল্ট ভোল্টেজ দেওয়ার কথা, সে 6 ভোল্টই দিতেছে, কিন্তু অল্প একটু ভোল্টেজ কি করতেছে? ব্যাটারি নিজেই নিজের মধ্যে ইউজ আপ করে ফেলতেছে। সো এই জিনিসটাকে আমরা বলি ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা কি বলি? ইন্টারনাল রেজিস্ট্যান্স। যে ব্যাটারি আর পাওয়ার সাপ্লাই আমাদেরকে যত ভোল্টেজ দেওয়ার কথা ওইটাই দেয়, কিন্তু ওই
পাওয়ার সাপ্লাইয়ের ভিতর দিয়ে আসতে সময় ইলেকট্রনগুলি কলিশনের জন্য কিছু ভোল্টেজ ইউজ আপ করে ফেলে, and that is called the internal resistance of the battery or internal resistance of the cell. ঠিক আছে? তো এখন ব্যাপারটা কিভাবে কাজ করে এটা বোঝার জন্য তোমাদেরকে এর জন্য আগে থেকে ভিডিও দিয়ে রাখছিলাম, সো এই ভিডিওটা দেখা দরকার। দেখছিলে তুমি ভিডিওটা? ভিডিও তো কথাগুলো দিছিলাম। জি স্যার। আচ্ছা, তো রিদমের আবার ডিসকানেক্ট হয়ে গেছে, ও ফেরত আসুক, দেন আমরা আবার এখানে পড়াশোনা করব স্টুডেন্ট বুকটা। স্যার এই কনভেনশনাল কারেন্টের টার্মটা কি বুঝায়? কনভেনশন মানে হলো একটা নিয়ম, হ্যাঁ, কনভেনশন মানে হলো একটা নিয়ম। তো তাহলে আমরা একটা কনভেনশন ঠিক করে রাখছি, মানে কি আমরা অলওয়েজ একটা নিয়ম ঠিক করে রাখছি, বা একটা জিনিস আমরা ধরে নিয়েছি যে কারেন্ট কি করবে, কারেন্ট উইল অলওয়েজ ফ্লো ফ্রম পজিটিভ টার্মিনাল টু নেগেটিভ টার্মিনাল, অর কারেন্ট ফ্লোস ফ্রম পজিটিভ টু নেগেটিভ। এই ব্যাপারটা তোমরা যখন নাকি A2 তে উঠবা, ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টারটা যখন পড়বা, তখন আরো ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি আমাদের সায়েন্টিস্টরা ডেফিনেশনের সময় বলে দিছে যে the current is the direction in which a positive charge will move, যে একটা পজিটিভ চার্জ যেই দিকে মুভ করবে that will be the direction of current। তো তার মানে একটা নেগেটিভ চার্জ যেই দিকে মুভ করবে ওটা কি হবে, that will be the opposite direction of current, তাই না? তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, একটা পজিটিভ চার্জ যেই দিকে মুভ করে that is the direction of current, সো এটাকে আমরা বলি কনভেনশনাল কারেন্ট, বুঝছো? জি স্যার। আচ্ছা, তো এখন রিদম আবার ফেরত চলে আসছে। তো এখন এখানে দেখো আমরা স্টুডেন্ট বুকের মধ্যে কি দেখতেছি, যে ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স এর চ্যাপ্টারের মধ্যে কি কি পড়বো আমরা। এক্সপ্লেইন হোয়াট ইজ মেন্ট বাই ইন্টারনাল রেজিস্ট্যান্স, ডেসক্রাইব অ্যান এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স। এই এক্সপেরিমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের এই যে কোর প্র্যাকটিক্যালের মধ্যেও আছে, হ্যাঁ, এটা আমরা ইউনিট 3 এর মধ্যে পড়বো বেসিক্যালি আরো ডিটেইলে, আর মেক ক্যালকুলেশনস অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো তাহলে আমরা দেখি যে স্টুডেন্ট বুকে ফার্স্ট ওরা কি বলতেছে। দেখো কি বলতেছে, অল কম্পোনেন্টস হ্যাভ সাম রেজিস্ট্যান্স, সব কম্পোনেন্টেরই অল্প হইলেও কিছু একটা রেজিস্ট্যান্স আছে, আমরা মাঝে মাঝে নেগলিজিবল ধরে নেই যেন আমাদের ক্যালকুলেশনে সোজা হয়। এখন দেখো, the best emitters have such a small resistance that the effect of their current measurement can be ignored, যে এমিটারের রেজিস্ট্যান্সটা একদম নেগলিজিবল। সো তাহলে রেজিস্ট্যান্স আছে অনেক অল্প হইলেও আছে, কিন্তু আমরা এটাকে নেগলেক্ট করতে পারি বিকজ বলতে গেলে সে কারেন্টের উপর কোনো বড় রকমের ইফেক্টই আনে না, বাট ইট ইজ নট অ্যাকচুয়ালি জিরো, যে পুরোপুরি জিরো না কিন্তু নেগলিজিবল ধরা যায় বা ইগনোর করা যায়, হ্যাঁ। এখন দেখো, সোর্সেস অফ ইলেকট্রোমোটিভ ফোর্স মানে কি, ইএমএফ কারা দেয়, পাওয়ার সাপ্লাই গুলি দিবে, যে ব্যাটারি বা সেল এরা দিবে। সোর্সেস অফ ইএমএফ such as batteries will also have a small but non-zero resistance, এই যে পাওয়ার সাপ্লাই বা ব্যাটারিদের কি থাকে, একটা অল্প হলেও রেজিস্ট্যান্স থাকে, ওই জিনিসটাকে আমরা বলতেছি কি, ওই জিনিসটাকে আমরা বলতেছি ইন্টারনাল রেজিস্ট্যান্স। যে কাজটা কি দেখো, the resistance of an EMF source is called its internal resistance, যে একটা পাওয়ার সাপ্লাইয়ের রেজিস্ট্যান্স কে আমরা কি বলতেছি, একটা পাওয়ার সাপ্লাইয়ের রেজিস্ট্যান্স কে আমরা বলতেছি ইন্টারনাল রেজিস্ট্যান্স। বেশিরভাগ কেসে আমরা এটাকে ইগনোর করে ফেলি। ইন মোস্ট সিচুয়েশনস দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এন ইএমএফ উইল নট এফেক্ট দ্য পারফরম্যান্স অফ আ সার্কিট, যে বেশিরভাগ সময় আমাদের সার্কিটের নরমাল অপারেশনের মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা এত বড় কোনো ইফেক্ট আনবে না, বা এটাকে ইগনোর করলেও কোনো সমস্যা হবে না। ইট মে নট ইভেন বি নোটিসেবল, যে এটা বুঝাও যাবে না যে পাওয়ার সাপ্লাইয়ের যে একটা রেজিস্ট্যান্স আছে। হাউএভার অ্যাজ দ্য পাওয়ার লস্ট, energy wasted as heat through a component increases with the current through it, আমরা কি জানি যে একটা কম্পোনেন্টের রেজিস্ট্যান্স যদি ফিক্স থাকে, P is equal to IV, তো আমরা জানি তাই না ফেরদৌস? আমরা জানি P is equal to IV আর V is equal to IR। সো তাহলে এখন আমরা কারেন্টটাকে কারেন্টের জায়গায় রাখলাম, ভোল্টেজের জায়গায় লিখলাম IR। সো তাহলে এখানের মধ্যে কি লেখা যায়, P is equal to I square R। সো তাহলে রেজিস্ট্যান্স যখন কনস্ট্যান্ট, যত বেশি কারেন্ট ফ্লো করবে তত বেশি পাওয়ার ডিসিপেটেড হবে বা পাওয়ার ওয়েস্ট হবে বা হিট এনার্জিতে কনভার্ট হবে। তো ব্যাপারটা এখানের মধ্যে বলতেছে, দেখো, there can be significant power loss when large currents are used, এই যে দেখো কারেন্ট যত বাড়বে কি হবে, পাওয়ার লস তত বেড়ে যাবে না।
রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট আছে, রেজিস্ট্যান্স কোনো চেঞ্জ হইতেছে না, কিন্তু the greater the current the greater will be the power loss। ঠিক আছে, তো এখন বলতেছে কি, হ্যাঁ, হ্যাঁ ভাই বলো। এটা বুঝলাম না, কারেন্ট বেশি হলে পাওয়ার লস কেন হবে? কারেন্ট যত বেশি হবে, হিটিং ইফেক্ট অফ কারেন্ট তত বেশি হবে না, ও হ্যাঁ, তো বুঝছি। ইলেকট্রিক্যাল এনার্জিটা তত বেশি হিট এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ ভাই। তো তাহলে ওইটা, তখন কি বলতেছে, the net effect of this energy transfer by the EMF source itself will be for it to supply a smaller voltage to the rest of the circuit। সো তাহলে যদি সার্কিটের ভিতর দিয়ে খুব বেশি কারেন্ট ফ্লো করে, তো তার মানে কি ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে, যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটার ভিতর দিয়েও কি করবে, অনেক বেশি কারেন্ট ফ্লো করবে। তো ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট যদি বেশি ফ্লো করে, তো তাহলে ব্যাটারি নিজের ভিতরেই কি করবে, অনেকটুকু ভোল্টেজ ইউজ আপ করে ফেলবে। সো তাহলে এক্সটার্নাল সার্কিটে, যে তার অ্যাকচুয়ালি যে সার্কিটে পাওয়ারটাকে সাপ্লাই করার কথা, ওইটাকে সে কি করতে পারবে না, এত ভালো মতো এরকম সাপ্লাই করতে পারবে না, বিকজ সে নিজের মধ্যে কি করে ফেলছে, তার কারেন্ট অনেক বেশি দিয়ে, যে সার্কিটে বেশি কারেন্ট ফ্লো করায় কি করছে, সে নিজের মধ্যে অনেকটুকু ভোল্টেজ ইউজ আপ করে ফেলছে বা পাওয়ারটা ওয়েস্ট করে ফেলছে। সো তাহলে সে বাইরের সার্কিটে বা অন্যান্য কম্পোনেন্টদেরকে এত বেশি ভোল্টেজ সাপ্লাই দিতে পারবে না। হ্যাঁ, এটা বলতেছে যে which could affect the circuit's performance, যে নিজের মধ্যে যদি বেশি ভোল্টেজ ইউজ আপ করে ফেলে, যে পাওয়ার সাপ্লাই নিজেই বেশি ভোল্টেজ ইউজ আপ করে ফেললো, সো তাহলে সার্কিটের বাকি কম্পোনেন্টরা কি পাবে না, তাদের যতটুকু পাওয়া দরকার ওটা পাবে না। তো কি বলতেছে, a large current through the internal resistance could also damage the EMF source as a result of ohmic heating বা হিটিং ইফেক্ট অফ কারেন্ট, যে আমাদের ব্যাটারিটা গরম হয়ে যাবে। আমাদের ব্যাটারি যে গরম হয়ে যায়, the reason is the internal resistance, যে ব্যাটারির ভিতর দিয়ে অনেক হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করলে কি হবে, ব্যাটারির ভিতর দিয়ে অনেক হাই অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করলে ডিউ টু ইন্টারনাল রেজিস্ট্যান্স দ্য ব্যাটারি উইল হিট আপ। বুঝতে পারছো? সো এর জন্য ব্যাটারি গরম হয়ে যায়, আর অনেক লম্বা টাইম ইউজ করলে পরে, অনেক বেশি কারেন্ট ফ্লো করলে পরে, তখন কি করবে, ব্যাটারিটা হিটিং ইফেক্ট অফ কারেন্টের জন্য গরম হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, সো এখন বলতেছে কি, the effect of having an internal resistance is that an EMF will never be able to supply its maximum voltage। যেটা বললাম, যে রেটিং লেখা আছে 6 ভোল্ট, কিন্তু সে পুরোপুরি 6 ভোল্ট সে বাইরের কম্পোনেন্টদেরকে সাপ্লাই করতে পারবে না, সে কিছু না কিছু ভোল্টেজ নিজের মধ্যে ইউজ আপ করে ফেলবে। এই যে there will always be a small voltage drop over the internal resistance and this drop will be higher কখন, যদি কারেন্ট বেশি হয়, তাই না, and this drop will be higher with a higher current। so তাহলে কি হইতেছে, the PD over the internal resistance can be found from Ohm's law, যে internal resistance এর রেজিস্ট্যান্স ধরতেছি R, যে আমরা V is equal to কি জানি, V is equal to জানি IR। so তাহলে internal resistance এর ভিতরে কতটুকু ভোল্টেজ ইউজ আপ হইতেছে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্স ধরতেছি স্মল আর। তো তাহলে কারেন্ট তো আই, এটা হলো ইন্টারনাল রেজিস্টর রেজিস্ট্যান্স, এটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স। সো তাহলে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হবে, কারেন্ট ইনটু দা রেজিস্ট্যান্স অফ দা রেজিস্টর। সো তাহলে এই জিনিসটা, তো কি বলতেছে, this PD is sometimes referred to as lost volts, যে এই ভোল্টেজটা তো আর কি করতে পারতেছে না, সে সার্কিটে সাপ্লাই করতে পারতেছে না, পাওয়ার সাপ্লাইটা কি করতেছে, সে এটা নিজে নিজে ইউজ আপ করে ফেলতেছে। তো এই কথাটা বলতেছে যে this PD is sometimes referred to as lost volts as the circuit appears to have fewer voltage in use by the load than the EMF is supplying, যে EMF আর পাওয়ার সাপ্লাইটা যা ভোল্টেজ সাপ্লাই করতেছে ওটা পুরাটা কি করতেছে না, বাইরের সার্কিটের ওরা পাইতেছে না। তো তাহলে পাওয়ার সাপ্লাই নিজের মধ্যে যে ভোল্টেজটা ইউজ আপ করে ফেলে, অল্প একটু হলেও যে ভোল্টেজটা ইউজ আপ করে ফেলে, ওইটাকে কি নাম বলা হয়, ওইটাকে বলা হয় লস্ট ভোল্টস। ঠিক আছে, অর দা ভোল্টেজ অ্যাক্রস দা ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো বলতেছে আচ্ছা কি, ভাইয়া, দেখো, হ্যাঁ বলো। ভাইয়া এখানে তো ওই যে পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট না, তো এখন ধরো ভোল্টেজ হচ্ছে কি 5, এখন যদি 5 এর থেকে ভোল্ট যদি একটু কমে যায়, তাহলে কারেন্ট যদি 12 থাকে, 12 থেকে একটু বেড়ে যাবে না? এখানের মধ্যে তোমার ব্যাপারটা দেখো, যে তোমার কম্পারিজনের জন্য তোমরা কি পড়ছো, যে এক্সপেরিমেন্টের কোশ্চেন গুলাতে 3 টাইপের ভেরিয়েবল পড়ছো, কি কি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট হ্যাঁ। ভেরিয়েবল আর কন্ট্রোল ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, যেটা আমরা এক্সপেরিমেন্টার আমরা নিজেরা যেটাকে চেঞ্জ করি,
ঠিক আছে? এরপরে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে চেঞ্জ করলে যার উপরে ইফেক্ট আসে সে হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর কন্ট্রোল ভেরিয়েবলটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। সো এখন তোমার এই সার্কিটের মধ্যে কাজটা কি তুমি খেয়াল করো, তুমি পাওয়ারের যদি এই ফর্মুলাটা ইউজ করো সো তাহলে তুমি কনফিউজড হয়ে যাবা। কেন কনফিউজড হবা? দেখো যে when the current changes the voltage also changes and current ও হ্যাঁ চেঞ্জ হইতেছে, ভোল্টেজও চেঞ্জ হইতেছে, সো তাহলে পাওয়ারও চেঞ্জ হইতেছে। সো তাহলে ওভারঅল সবকিছু যদি চেঞ্জ হইতে থাকে, কোনো কিছু যদি কনস্ট্যান্ট না হয়, সো তাহলে আমরা পুরোপুরি বুঝতে পারবো না যে আমাদের পাওয়ারটা যে চেঞ্জ হচ্ছে এটা কার জন্য, এটা কি কারেন্টের জন্য চেঞ্জ হচ্ছে নাকি ভোল্টেজের জন্য চেঞ্জ হচ্ছে। সো তাহলে আমরা এমন একটা কিছু নিয়ে আসবো ইকুয়েশনের মধ্যে যে কি থাকবে, অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। সো তাহলে আমরা ভোল্টেজটাকে সরায় কি নিয়ে আসলাম, ভোল্টেজটাকে সরায় নিয়ে আসলাম কি কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। সো তাহলে এখন ও দেখো আচ্ছা এখানে রেজিস্ট্যান্সটা হলো ফিক্সড। সো এখন আমরা পুরো স্পেসিফিক্যালি বলতে পারি কি, এখন আমরা একদম পুরো শিওরলি বলতে পারি যে পাওয়ার যে বাড়তেছে বা পাওয়ারের যে লসটা হচ্ছে এটা পুরোপুরি কার জন্য রেসপন্সিবল, কারেন্টের জন্য রেসপন্সিবল। বুঝা গেছে? তো এর জন্য আমাদের এমন ভাবে কম্পারিজন গুলো করতে হয়। ঠিক আছে? বুঝছি। তো এখন দেখো এখানের মধ্যে কি বলতেছে, a measurement of voltage across the terminals of a cell powering a circuit could not measure the EMF। ঠিক আছে? যে আমরা একটা সেলের টার্মিনালে, এই যে দেখো এই যে পজিটিভ টার্মিনালের এখানে নেগেটিভ টার্মিনালের এখানে জয়েন করে আমাদের এই যে ভোল্টমিটারটা অ্যাড করা, এখন এই ভোল্টমিটারটা কিন্তু আমাদের ইএমএফ এর ভ্যালু দিবে না, এটা আমাদেরকে কিসের ভ্যালু দিবে, ইএমএফ মাইনাস দ্য ভোল্টেজ দ্যাট হ্যাজ বিন ইউজড আপ থ্রু দ্য ইন্টারনাল রেজিস্টর। এই যে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজটা ড্রপ হয়ে গেছে ওইটা বাদ দিয়ে দেন আমাদের ভ্যালুটা দেখাবে। তো তার মানে আমাদের টার্মিনাল ভোল্টেজের ভোল্টমিটারের রিডিংটা কি আসবে, ইএমএফ মাইনাস দ্য ভোল্টেজ দ্যাট ইজ ইউজড আপ ইন দ্য ইন্টারনাল রেজিস্টর। তাই না? যে আমাদের এখানের মধ্যে বেসিক কাজটা হলো এরকম যে এই এই ব্রোকেন লাইন যেটা দিলাম এটা পুরাটা কি দেখাইতেছে, ব্যাটারির পুরো একটা আউটলাইন দেখাইতেছে যে ইন্টারনাল রেজিস্টরটা তো ব্যাটারির ভিতরে। ঠিক আছে? ইন্টারনাল রেজিস্টরটা হলো ব্যাটারির ভিতরে। সো তাহলে তার প্যারালেলে কোনো সময় কি করা যাবে না, একদম স্পেসিফিক্যালি ইন্টারনাল রেজিস্টর তো কোন একটা, এমন তো না যে ব্যাটারির ভিতরে একটা ছোট একটা রেজিস্টর অ্যাড করা আছে, এমন না, পুরা ব্যাটারি জুড়ে কেমিক্যাল দিয়ে সে ইন্টারনাল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। সো তাহলে স্পেসিফিক্যালি ব্যাটারির ইন্টারনাল রেজিস্টরের ভোল্টেজ কত এটা বের করা পসিবল না। সো তাহলে আমরা যে ভোল্টমিটার অ্যাড করি, যে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ এন্ড নেগেটিভ টার্মিনালের মধ্যে ভোল্টমিটার অ্যাড করলে পরে আমরা অ্যাকচুয়ালি কিসের রিডিং পাইতেছি, ইএমএফ মাইনাস দ্য ভোল্টেজ দ্যাট ইজ ইউজড আপ ইন দ্য ইন্টারনাল রেজিস্টর, যে এটা কি ইন্টারনাল ভোল্টেজ। সো তাহলে আমরা এই ভোল্টমিটারের মধ্যে কিসের রিডিং পাবো, EMF minus the voltage that is used up in the internal resistor। ঠিক আছে? সো তাহলে এখানের মধ্যে বেসিক কাজটা কি, পরে কি বলতেছে দেখো, as the parallel branches of the same voltage across them the terminal PD will also be the same as the load resistance। যে এই যে সার্কিটের বাইরে যে একটা কম্পোনেন্ট আছে, এই যে এখানের মধ্যে দেখো এই সরি এই আমাদের রেজিস্টর, এখন এই রেজিস্টরের ভোল্টেজ আর এই ভোল্টেজ কি হবে, সেম হবে, তাই না? সো তাহলে এই ব্যাপারটা বলতেছে যে, সো তাহলে টার্মিনাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য লোড রেজিস্টর। যে এই রেজিস্টরটাকে কি বলতেছে, দিস রেজিস্টর ইজ কল্ড দ্য লোড রেজিস্টর। এই যে যেটা আমি বললাম যে এক্সাম হিন্টের মধ্যে দেখো কি বলছে, যে ইন্টারনাল রেজিস্টর তো কোনো স্পেসিফিক কোনো রেজিস্টর না, এটা হলো ব্যাটারির ভিতরে যে কেমিক্যাল গুলি আছে ওই কেমিক্যাল গুলির সাথে কলিশনের জন্য কি হয়, ভোল্টেজ ইউজ আপ হয়ে যায়। সো তাহলে স্পেসিফিক্যালি ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে কত ভোল্টেজ ইউজ হইতেছে ওইটার সাথে কোনো ভোল্টমিটার অ্যাড করা যায় না। সো এই যে এক্সাম হিন্টে দেখো কি বলতেছে, the internal resistance is an internal part of the EMF and cannot be accessed সেপারেটলি, যে তাকে আলাদা করে কোনো ভোল্টমিটার অ্যাড করা যায় না। সো তাহলে ডু নট ড্র ভোল্টমিটার অ্যাক্রস আর, অ্যাজ দিস ইজ ইম্পসিবল। বুঝা গেছে ব্যাপারটা,
যে আমাদের ইন্টারনাল রেজিস্টরটা আলাদা কোন একটা ছোট রেজিস্টর না যে যার অ্যাক্রসে আমরা সুন্দর মতো একটা ভোল্টমিটার অ্যাড করতে পারবো। সো তাহলে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে যে এখানে ভুলেও কখনো এমন করবা না যে ইন্টারনাল রেজিস্টরের প্যারালেলে তুমি ভোল্টমিটার লাগাইছো, বুঝছো? তো তাহলে এই জিনিসটা আঁকা ভুল, যে তুমি ইন্টারনাল রেজিস্টরের রেজিস্ট্যান্স আলাদা করে এরকম বের করতে পারো না। তো তাহলে আমরা অ্যাকচুয়ালি কিসের ভোল্টেজের রিডিং পাবো? ইএমএফ মাইনাস দা ভোল্টেজ দ্যাট ইজ ইউজড আপ থ্রু দা ইন্টারনাল রেজিস্টর। সো তাহলে এই ব্যাপারটা এখন আমাদেরকে বলতেছে কি, এখন আমাদেরকে বলতেছে by considering energy conservation we can draw up an equation for the circuit that includes the internal resistance. আমরা তো জানি যে total voltage supplied is equal to total voltage that is used up. So total voltage দিতেছে হলো EMF সমান। এখন এই ভোল্টেজটা দুইজন মিলে ইউজ করতেছে, কোন দুইজন? লোড রেজিস্টরটা আর ইন্টারনাল রেজিস্টরটা। সো তাহলে EMF is equal to load resistance plus internal resistor resistance। সো তাহলে এইভাবে করে তারা বের করতেছে। তো বলতেছে কি দেখো, the circuit shown in figure B demonstrate what the mathematics means specifically। যে এখানের মধ্যে কোথায় ফিগার বি কোনটা? এই যে এটা, যে আমাদের সার্কিটের এখানের মধ্যে আমরা দেখতেছি যে টোটাল ভোল্টেজ হলো ইএমএফ। এই ইএমএফটা কে কে ইউজ করতেছে? the internal resistor and the load resistor। ঠিক আছে, এই যে the voltmeter will be measuring the voltage actually supplied by the cell so that it is pure EMF minus the PD across the internal resistance or lost volt। so তাহলে EMF minus internal resistor resistance এর রিডিং পাবো। however as the ammeter should have 0 PD, the voltmeter will also be reading the value of the potential difference across the variable resistor। so তাহলে ব্যাপারটা কেমন লিখছে যে EMF is equal to voltage across the internal resistor plus voltage across the load resistor। যে ছোট r দিয়ে কি মিন করতেছি? ছোট r দিয়ে মিন করতেছে হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর বড় r দিয়ে রিপ্রেজেন্ট করতেছে হলো লোড রেজিস্ট্যান্স। সো তাহলে লোড রেজিস্ট্যান্স এর ভ্যালুটা আমাদের কি আসবে, বা ভোল্টমিটার অ্যাকচুয়ালি কিসের রিডিং দেয়? EMF minus the voltage used up, sorry, EMF minus the voltage used up in the internal resistor। সো তাহলে এইটা যে ভোল্টেজ of the external circuit, যে লোড রেজিস্ট্যান্স এর ভোল্টেজ is equal to কি হবে? EMF মাইনাস যতটুকু ভোল্টেজ কি হইতেছে ইন্টারনাল রেজিস্টরের অ্যাক্রসে ইউজ আপ হয়ে যাচ্ছে। তো তাহলে এইটা, or in terms of ammeter reading it can be shown that এখানে ভোল্টেজ না লিখে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স লিখছে। সো তাহলে এইভাবে করে লেখা যায় যে which again is a statement of conservation of energy in the circuit, যে টোটাল ভোল্টেজ ইনপুট ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ কি হবে? আউটপুট হবে। সো তাহলে এই জিনিসটা হলো বেসিক্যালি আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সের কাজ। তোমাদের যে কাজটা করতে হবে এখন, তোমাদেরকে গ্রুপে আমি প্র্যাকটিক্যাল স্কিলের যে প্র্যাকটিক্যাল করে তারা দেখাবে, এটার একটা ভিডিও দিব, ওই ভিডিওটা দেখবেন। আগের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে ওই জিনিসটা দেখে শেষ করবা, এন্ড দিস উইল বি দ্য এন্ড অফ EMF and internal resistance। দেন তোমরা এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি সলভ করবা, ঠিক আছে? সো এখন আমি গ্রুপে ভিডিওটা দিতেছি, এখন গ্রুপে তাড়াতাড়ি করে ভিডিওটা দেখে ফেলো, ওকে? আচ্ছা। আর ভাইয়া বলো। ওই যে আগে যে কয়টা চেক পয়েন্ট কোশ্চেন ছিল না, মানে অন্যান্য চ্যাপ্টারস এর, হ্যাঁ, এগুলো আমার সলিউশন দরকার ছিল একটু। কোন চ্যাপ্টার করতে গুলো? পারি নাই। আমার চেক করতে হবে এখন। ওই যে তুমি যে আমাকে হোমওয়ার্ক দিতে, তোমাকে পরে ছবি পাঠিয়ে বলছিলাম ভাই একটু সলিউশন লাগবে, ওইটা ওইগুলার। ওগুলা তো মোস্ট প্রবাবলি আগে করানো হয়েছিল, ভিডিওতে থাকার কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা। সো এখন আমি ভিডিওটা দিতেছি, তোমরা ওখানে দেখে ফেলো তাড়াতাড়ি প্র্যাকটিক্যালটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।